আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো ধারাবাহিকভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় ৩ এর উপরে ক্লাস নিয়ে আসছি। ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে আজকে আমার ৬ নম্বর ক্লাস এবং শেষ ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টার আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা জানো ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণীর থিওরিটিক্যাল আলোচনা করেছি, নিয়ম কানুন আলোচনা করেছি। এরপর উভয় জের সংশোধন পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। এরপর একক জের সংশোধন পদ্ধতি, এটা কিভাবে করতে হয় সেটাও আলোচনা করেছি। এবং উভয় জের এবং একক জের সংশোধন পদ্ধতিতে আবার দুইটা করে মেথড, অর্থাৎ ব্যাংক উদ্বৃত্ত থাকলে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে এবং ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে ব্যালেন্স তাহলে কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করেছি। তবে যেহেতু একক জের সংশোধন পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় এর উপরে আমরা গত একটি ক্লাস নিয়েছি, এই জন্য আজকে আমি আরও একটি ক্লাস নেব, অর্থাৎ সেই একক জের সংশোধন পদ্ধতি এবং উভয় জের সংশোধন পদ্ধতি, দুইটা মেথডই আজকের ক্লাসে আমি আবার রিভিউ করব, যাতে পূর্ববর্তী ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো সমাধান করা সহজ হয়। এছাড়াও তোমরা জানো আমি আগেই বলেছিলাম যে আমার এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় শেষ হওয়ার পরে আমরা আগের মতোই আবার একটি জুম ক্লাস নিব, যেটা এই অনলাইন লাইভ ক্লাসের অতিরিক্ত। সেখানে তোমাদের সমস্যা এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন হোয়াইট বোর্ডে একটি জুম আইডি দেয়া আছে এবং একটি পাসওয়ার্ড দেয়া আছে। তাহলে আমরা যে জুম ক্লাস নিব সেই ক্লাসের জুম আইডি 24304165669 এবং পাসওয়ার্ড খুব সহজ পাসওয়ার্ড, যাতে মনে থাকে 1234। এখন তাহলে এই ক্লাসটি আমরা কবে নিব, কখন নিব? তো ক্লাসটি আমরা পরিচালনা করব 24/1/2021 রবিবার রাত 9টায়। তাহলে আমাদের প্রবলেম সলিউশন জুম ক্লাসটি হবে রবিবার 24 তারিখ রাত 9টায়। আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে, তোমরা এই আইডি এবং পাসওয়ার্ডে জয়েন করবে এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে বলে দিবে এবং তাদেরকে স্মরণ করিয়ে দিবে। এবং আগের মতোই বলে রাখি, এই জুম প্রবলেম সলিউশন ক্লাস এখানে ঢাকা কলেজের যারা ছাত্র তারাও জয়েন করতে পারবে। ঢাকা কলেজের বাইরে যে সকল ছাত্র বিশেষ করে ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমরা পার্টিসিপেট করো, তারাও এখানে পার্টিসিপেট করতে পারবে। তাহলে আজকে আমরা আমাদের ধারাবাহিক ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসে চলে আসতেছি। তাহলে তোমরা একটু প্রবলেম দেখো। দেয়া আছে জনাব উমামা আতিফের 2015 সালের 31 ডিসেম্বর তারিখের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ। তাহলে এই প্রশ্নটা আমাদের 2016 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন, অর্থাৎ 2016 সালে ঢাকা বোর্ডের এই চ্যাপ্টার 3 থেকে এই প্রশ্নটা এসেছিল। তো সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা। তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক নজর দেখে নিই। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা।
2 নাম্বার দেওয়া আছে পাওনাদার বরাবর 10,000 টাকা, 15,000 টাকা এবং 5,000 টাকার 3খানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31শে ডিসেম্বর 2015 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়। 3 নাম্বার আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকার প্রাপ্য বিল 29শে ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি 3 জানুয়ারি 2016 তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনো আদায় হয়নি। 4 নাম্বার দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। 5 নাম্বার 4,000 টাকার একখানি প্রাপ্য বিল 3,800 টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়। 6 নাম্বার ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 7 নাম্বার 22শে ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা 25শে ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এবং লাস্ট ওয়ান 8 নাম্বার ব্যাংক জমাতিতে সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এখন রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে ক নাম্বার উপরের 6 এবং 7 নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। তাহলে ক নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে উপরের 6 এবং 7 লেনদেনের জাবেদা দাখিলা। তাহলে ক নাম্বার রিকোয়ারমেন্ট, আমাদের জাবেদা দিতে বলছে জনাব উমামা আতিফ, জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে 6 নম্বর আমাদের 6 নম্বর ট্রানজেকশন বা 6 নম্বর লেনদেনটা কি ছিল সেটা আমরা একটু দেখে নিই। 6 নম্বর ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক দেনাদারের কাছ থেকে সরাসরি টাকা আদায় করছে, এটা আমরা এখনো নগদান বইতে লিপিবদ্ধ করিনি। তাহলে এটার জন্য আমরা কি জাবেদা দেব? তাহলে আমরা যেহেতু দেনাদারের নিকট থেকে টাকা আদায় করছে কে? ব্যাংক, তার মানে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে আর দেনাদার আমাদের হ্রাস পাইছে। তাহলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংক হিসাব ডেবিট, আমাদের যেহেতু তারিখ হচ্ছে 2015 ডিসেম্বরের 31 তারিখ আর লেনদেন নাম্বার আমরা ধরলাম 6 নাম্বার, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে কত টাকা আদায় করছে? 24,000 টাকা। আর দেনাদার হিসাব ক্রেডিট হবে 24,000 টাকা। যেহেতু আমাদের জাবেদা করতে বলছে, জাবেদা মানে তার ব্যাখ্যা দিতে হবে, সেটা যদি আলাদাভাবে উল্লেখ নাও থাকে তাহলে আমরা লিখব যেহেতু ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে আদায়, তাহলে ব্যাখ্যাটা তোমরা নিজের মতো করে লিখতে পারো, অন্য ভাষায়ও লিখতে পারো।
মোটামুটি ট্রানজ্যাকশনটা কি, লেনদেনটা কি, সেটা যাতে বোঝা যায় ব্যাখ্যা থেকে। 7 নম্বর, 22শে ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা 25শে ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে 22শে ডিসেম্বর 2015 আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা আমরা ব্যাংকে জমা দিছি। তাহলে দেনাদার আমাদেরকে একটা চেক দিছে এবং চেকটা আমরা ব্যাংকে জমা দিছি। যখন দেনাদার আমাদেরকে চেক দিল এবং আমরা চেকটা ব্যাংকে জমা দিলাম, তখন কি জাবেদা দিছিলাম? আমরা বলছি যে এই চেক আদায় হবে, ব্যাংকে টাকা বাড়বে, কাজে আমরা বলছি ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক কর্তৃক যেটা সরাসরি আদায়, এইটার জন্য যে জাবেদা, ওইটার জন্য আমরা একই জাবেদা দিছি যে আমার ব্যাংকে টাকা বাড়বে, দেনাদার কমবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেই চেকটা আদায় হয় নাই, অর্থাৎ প্রত্যাখ্যাত হয়েছে। এখন যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পায় নাই, এবং যেই দেনাদারের কাছ থেকে আমি চেক পাইছিলাম এবং দেনাদারকে আমি হ্রাস করে দিয়েছিলাম, কমাই দিয়েছিলাম, ক্রেডিট করে দিয়েছিলাম, এখন আমি তার কাছে আবার টাকা পাবো এবং তার কাছে আবার টাকা দাবি করব। এই জন্য এখন আমি তার উল্টা জাবেদা দেব, অর্থাৎ আবার দেনাদার হিসাব আমি ডেবিট করব এবং ব্যাংক থেকে কমাই দেব, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটার জন্য আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু দেনাদারের নিকট থেকে প্রত্যাখ্যাত চেক হিসাবভুক্ত করা হলো। তাহলে তোমরা ব্যাখ্যা লিখে নিবা। তাহলে এই ছিল আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট, অর্থাৎ লেনদেন 6 এবং 7 এর জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা জাবেদা দেখাইলাম। এরপর খ নাম্বার রিকোয়ারমেন্ট। খ নাম্বার রিকোয়ারমেন্ট বলছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমাদের 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দেয়া আছে 30,000 টাকা। তাহলে এখন পর্যন্ত আমাদের একটাই ব্যালেন্স দেয়া আছে। তাহলে কোন ব্যালেন্স দেয়া আছে? নগদান বই মোতাবেক ব্যালেন্স দেয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ব্যালেন্স কত আছে সেটা বের করতে হবে। আবার আমাদের দেয়া আছে ব্যাংক জমাতিরিক্তের ব্যালেন্স। তাহলে আমাদের হিসাবটা হবে স্বাভাবিক হিসাবের উল্টা হিসাব। খ নম্বর রিকোয়ারমেন্টে জনাব উমামা আতিফ এর ব্যাংক সমন্বয় বিবরণী ডিসেম্বর 31, 2015। বিবরণ টাকা টাকা। যেহেতু একক জের সংশোধন পদ্ধতি এবং আমাদের দেয়া আছে নগদান বই মোতাবেক ব্যালেন্স, তাহলে প্রথমে আমাদের নগদান বই মোতাবেক ব্যালেন্সটা লিখতে হবে। তাহলে আমাদের খেয়াল করো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা।
কিন্তু আমরা কি লিখছি, নগদান বই মোতাবেক ব্যাংকে জমা 30,000 টাকা, তার মানে উল্টা, যেটা ছিল আমাদের ঋণ বা দায় আমরা সেটাকে লিখছি সম্পদ, ওইখানে ছিল জমাতিরিক্ত, আমরা লিখছি জমা। এই জন্য আমাদের প্রত্যেকটা সমন্বয়ে নর্মাল জমা থাকলে যেই সমন্বয় হওয়ার কথা, জমাতিরিক্তকে আমরা জমা লেখার কারণে সেই সমন্বয়টা উল্টা হয়ে যাবে, যেটা যেখানে যোগ হওয়ার কথা সেই বইয়ে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এর সাথে আমরা কিছু সমন্বয় করব, অর্থাৎ কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব, তারপরে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স কত সেটা পাবো। তাহলে 1 নম্বর আমাদের ব্যাংক জমাতিরিক্ত ছিল 30,000 টাকা, সেটা আমরা এখানে এন্ট্রি দিলাম। এরপর বলা আছে 2 নম্বরে পাওনাদার বরাবর 10,000 টাকা, 15,000 টাকা এবং 5,000 টাকার 3খানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31 ডিসেম্বর 2015 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়। তাহলে আমরা চেক দিয়েছিলাম হচ্ছে 3টা, কিন্তু আচ্ছা চেক কেন দিয়েছিলাম, পাওনাদারকে চেক দিয়েছিলাম 10,000, 15,000, 25,000 আর 5,000, 30,000। তাহলে 30,000 টাকার চেক পাওনাদারকে আমরা ইস্যু করছি। যখন পাওনাদারকে ইস্যু করলাম তখন আমরা কি করছি, আমাদের নগদান বই থেকে 30,000 টাকা আমরা মাইনাস করে দিছি, কিন্তু ব্যাংক কর্তৃক এখন পর্যন্ত অর্থাৎ 31 ডিসেম্বর 2015 তারিখের আগ পর্যন্ত 5,000 টাকা পরিশোধ করা হয়েছে, বাকি 25,000 টাকা এখনো পরিশোধ করা হয়নি। তাহলে আমরা নগদান বই থেকে কমাই দিছি এই 25,000, কিন্তু ব্যাংক থেকে এখনো এই 25,000 কমানো হয়নি। তাহলে স্বাভাবিক ব্যালেন্স থাকলে আমরা কি করতাম, ব্যাংকের সাথে মিলানোর জন্য আমরা নগদান বই এটাকে যোগ করে দিতাম। যেহেতু আমাদের এটা এখন ব্যাংক জমাতিরিক্তর ব্যালেন্স দেওয়া আছে, তাহলে কি করব, নগদান বই থেকে এটাকে বিয়োগ করে দেব। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে 2টা চেক উপস্থাপন হয় না, যার মোট মূল্য হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ 10,000 যোগ 15,000। 5,000 টাকার চেক যেহেতু পরিশোধ করা হয়ে গেছে, আমরাও মাইনাস করে দিছি, ব্যাংকও মাইনাস করে দিছি, ওইটা আর এখন আমাদের সমন্বয় করার প্রয়োজন নেই। যেই 25,000 অর্থাৎ যেই 2টা চেক আমরা মাইনাস করছিলাম কিন্তু ব্যাংক মাইনাস করে নাই অর্থাৎ পরিশোধ করে নাই, সেইটা আমরা সমন্বয় করলাম। তারপর 3 নাম্বার, আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকার প্রাপ্য বিল 29 ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি 3 জানুয়ারি 2015 তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনো আদায় হয়নি। এখন আমরা 2টা জিনিস দিছি ব্যাংকে আদায় করার জন্য, একটা হচ্ছে আমাদের 15,000 টাকার একটা চেক জমা দিছি, আর একটা হচ্ছে একটা প্রাপ্য বিল জমা দিছি আদায় করার জন্য। কবে দিছি, 29 ডিসেম্বর। তাহলে যখন আমরা 29 ডিসেম্বর 14 এবং 15 মোট 29,000 টাকার 2টা ইনস্ট্রুমেন্ট ব্যাংকে জমা দিলাম, কেন দিলাম, ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে জমা দিবে। তো আমি আমার নগদান বইয়ে এই 2টা অ্যামাউন্ট 29,000 টাকা বাড়াই দিছি। তো আজকে 31 ডিসেম্বর পর্যন্ত এই 29,000 টাকার কোনো টাকা আদায় হয়নি, অর্থাৎ ব্যাংকে এই টাকা এখনো বাড়ায়নি। তাহলে এখানে চেকখানি আদায় হয়েছে কবে, 3 জানুয়ারি। তাহলে আমরা সমন্বয় বিবরণী করতেছি কবে, 31 ডিসেম্বর। তার মানে 31 ডিসেম্বর যেই দিন আমি সমন্বয় বিবরণী করতেছি সেই দিন পর্যন্ত আমার এই 2টা ইনস্ট্রুমেন্টের কোনোটাই আদায় হয়নি। তাহলে এই 29,000 টাকা আমরা যখন আদায় করার জন্য জমা দিয়েছিলাম আমাদের নগদান বইয়ে যোগ করে দিয়েছিলাম, কিন্তু ব্যাংকে এখনো যোগ করা হয় নাই। তাহলে আমি নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলাইতে চাই। তাহলে আমি কি করব, আমি যেহেতু যোগ করে দিয়েছিলাম এখন আবার আমার নগদান বই থেকে মাইনাস করে দিব, তাহলে ব্যাংকের সাথে মিলবে। এটা হচ্ছে আমাদের
নর্মাল ট্রিটমেন্ট। তাহলে নর্মাল ট্রিটমেন্ট কি ছিল, যে আমি নগদান বই থেকে এটাকে মাইনাস করে দিব, কিন্তু যেহেতু জমাতিরিক্ত ব্যালেন্স দেওয়া আছে তাহলে এটা মাইনাস না করে আমি কি করব, প্লাস করে দিব। ব্যাংকে জমাকৃত চেক ও বিল যা আদায় হয়নি, এই আইটেমটা দেওয়া আছে আমাদের 3 নম্বরে, তাহলে 29,000 টাকা। তারপর 4 নম্বর, দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। তাহলে দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক ব্যাংকে আমরা জমা দিলাম, তো ব্যাংকে যখন আমরা চেক জমা দিব তখন আমাদের নগদান বই থেকে আমরা বাড়াই দিব, ব্যাংক এটা যোগ আদায় করবে, ব্যাংকে বাড়াই দিবে। এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিস। এখন আমরা ভুলে নগদান বইয়ে বাড়াই নেই, কিন্তু ব্যাংক এটা আদায় করছে এবং বাড়াইছে, যেহেতু ব্যাংকে আদায় করছে করে নাই, বাড়াইছে বাড়াই নাই, এই ব্যাপারে কিছু বলা নেই আমাদের, তার মানে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, যেহেতু ব্যাংকের পোর্শনটা আমাদেরকে বলা নেই। তার মানে ব্যাংক আদায় করছে এবং তারা আমাদের অ্যাকাউন্টের সাথে যোগ করছে, কিন্তু আমরা আমাদের নগদান বইয়ে যোগ করি নাই। তাহলে আমরা নগদান বইয়ে যোগ করি নাই, আমাদের নগদান বইয়ে কম আছে, ব্যাংকে যোগ করছে, ব্যাংকের বইয়ে বেশি আছে। আমাদের টার্গেট কি, ব্যাংকের সাথে মিলানো। এখন আমরা ব্যাংকের সাথে মিলানোর জন্য কি করব, আমরা আমাদের নগদান বইয়ে যোগ করব, এটা হচ্ছে স্বাভাবিক প্র্যাকটিস। কিন্তু জমাতিরিক্তর কারণে এই যোগ না করে এখন কি করব, বিয়োগ করব। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি 30,000 টাকা, সেটা আমরা সমন্বয় করলাম। এরপর 5 নম্বরে কি আছে দেখো, 4,000 টাকার একখানি প্রাপ্য বিল, 4,000 টাকার একখানি প্রাপ্য বিল 3,000 টাকায় বাট্টা করা হয়, 3,800 টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে 4,000 টাকার বিল আমরা 3,800 টাকায় বাট্টা করলাম, তাহলে আমরা 3,800 টাকা যখন বাট্টা করলাম, তাহলে ব্যাংকে আমরা বাড়ানোর কথা 3,800 টাকা, কারণ ব্যাংক 3,800 টাকা আমাদেরকে দিছে, ব্যাংক 3,800 টাকা বাড়াইছে, কিন্তু আমরা নগদান বইয়ে বাড়াইছি সম্পূর্ণ মূল্যে, অর্থাৎ 4,000 টাকা, অর্থাৎ 200 টাকা নগদান বইয়ে আমরা বেশি লিখছি। তাহলে ব্যাংকে লিখছে 3,800 টাকা, অর্থাৎ ব্যাংকে যোগ করছে 3,800 টাকা, নগদান বইয়ে যোগ করছে 4,000 টাকা, 200 টাকা বেশি। তাহলে এখন ব্যাংকের সাথে আমি মিলাইতে চাইলে কি করব, আমি 200 টাকা বেশি যোগ করছি, 200 টাকা আমার নগদান বই থেকে মাইনাস করে দিব, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত অঙ্ক হওয়ার কারণে এখন 200 টাকা আমি মাইনাস না করে 200 টাকা প্লাস করে দেব। তাহলে আমরা লিখব বাট্টাকৃত প্রাপ্য বিল যা সম্পূর্ণ মূল্যে লেখা হয়, এর আমরা 4,000 মাইনাস 3,800 এর 200 টাকা আমরা সমন্বয় করতেছি। এরপর কি আছে,
6 নাম্বার, ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায়। ব্যাংক কর্তৃক দেনাদার থেকে সরাসরি আদায় 24,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক আদায় করছে 24,000 টাকা এবং ব্যাংকে যোগ করে দিয়েছে 24,000 টাকা। আমার নগদান বইয়েও যোগ করার কথা 24,000 টাকা, কিন্তু আমি নগদান বইয়ে যোগ করি নাই। তাহলে আমার টার্গেট হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলানো। তাহলে যেহেতু ব্যাংক যোগ করে দিয়েছে, আমি নগদান বইয়ে যোগ করি নাই, এখন ব্যাংকের সাথে মিলানোর জন্য আমি নগদান বইয়ে যোগ করে দিব। এটা হচ্ছে নর্মাল, আর জমাতিরিক্ত হওয়ার কারণে এখন উল্টা, তার মানে আমি ব্যাংকের নগদান বই থেকে বিয়োগ করব। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা? 24,000 টাকা। এরপর 7 নম্বর, 22শে ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা 25শে ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, কখন লিপিবদ্ধ হয়নি? প্রত্যাখ্যান হওয়ার পরে লিপিবদ্ধ হয়নি। তাহলে 22শে ডিসেম্বর যখন আমরা ব্যাংকে চেক দিলাম, আমরা মনে করলাম ব্যাংক এই চেকের টাকা আদায় করবে, ব্যাংকে জমা দিয়ে দিবে। এই জন্য যখন আমরা ব্যাংকে চেক জমা দিলাম, আমরা নগদান বইয়ে তখনই বাড়াই দিছি, 22শে ডিসেম্বরে বাড়াই দিছি, 3,000 টাকা যোগ করছি। আর ব্যাংক এই টাকা আদায় করতে পারে নাই, ব্যাংক যোগ করে নাই। তার মানে নগদান বইয়ে বেশি আছে, ব্যাংকের বইয়ে কম আছে। এখন আমার টার্গেট কি? ব্যাংকের ব্যালেন্স বের করা, অর্থাৎ ব্যাংকের সাথে মিলানো। তাহলে আমাকে কি করতে হবে? নগদান বইয়ে যেহেতু আমি যোগ করে দিয়েছিলাম, নগদান বই থেকে আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল। এখন জমাতিরিক্তর কারণে বিয়োগ না করে আমি ব্যাংকের সাথে যোগ করে দেব। প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে লেখা হয়নি। 3,000 টাকা। দেন ফাইনাল ওয়ান, ব্যাংক জমাতিরিক্ত সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ, যেহেতু জমাতিরিক্ত সুদ, তার মানে এটা আমার খরচ, আর ব্যাংক চার্জ এটাও খরচ। তাহলে 5 আর 2 700 টাকা। তাহলে এই 700 টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করছে, কেটে নিয়েছে, কমাই দিছে। আমি নগদান বইতে এখনো এই 700 টাকা কমাই নাই, কাটি নাই বা মাইনাস করি নাই। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলানো। তাহলে আমি কি করব? নগদান বইয়ের ব্যালেন্স থেকে এই 700 টাকা মাইনাস করে দিব, কিন্তু জমাতিরিক্ত অঙ্ক থাকার কারণে মাইনাস না করে প্লাস করব। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক চার্জ টাকা। তাহলে এই ছিল আমাদের সমন্বয় করার উপাদান। এখন আমাদেরকে ব্যাংক অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যালেন্স বের করার সময় হলো 29,000 আর 3 32,900 টাকা। 30 আর 32 62,900।
62,900, আর এখানে আছে 30 আর 25 55 আর 24 79। তাহলে এইটা হচ্ছে বিয়োগ করা আইটেম। তাহলে আমার 62,900 হচ্ছে প্লাস আইটেম, আর মাইনাস আইটেম হচ্ছে 79,000, 79,000 টাকা। তাহলে এখানে আমি যদি মাইনাস করি তাহলে আমার ফিগার আসে 16,100 টাকা। এখন 16,100 কিন্তু আমার হিসাবে নেগেটিভ আসে, অর্থাৎ ব্রেকেট হওয়ার কথা। কিন্তু যেহেতু এটা আমার ব্যাংক জমাতিরিক্ত হিসাব, তাহলে এখানে এটা আমার নেগেটিভ না হয়ে এটা পজিটিভ ফিগার থাকবে, উল্টা ফিগার। আমাদের সব কিছুই কিন্তু উল্টা। আমার নেগেটিভ আসার কথা, এটাকে আমরা এখন তাহলে সব, যেহেতু অ্যাডজাস্টমেন্টগুলো সব উল্টা দিছি, আমার ব্যালেন্স ফিগারটাও যেটা নেগেটিভ সেটা হবে আসলে পজিটিভ। তাহলে এটা হবে ব্যাংক জমা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা 16,100 টাকা। তাহলে আমার নগদান বই মোতাবেক, আসলে ভুল কথা ছিল, যদিও আমি এখানে জমা লিখছি, নগদান বই মোতাবেক আমাদের ব্যাংক জমাতিরিক্ত দেওয়া ছিল 30,000 টাকা, আর ব্যাংক বিবরণী অনুযায়ী, সেটা জমাতিরিক্ত ব্যালেন্স না, ব্যাংক বিবরণী অনুযায়ী আসলেই ব্যাংকে জমা হবে 16,100 টাকা। এখন 3 নাম্বার, অর্থাৎ গ নাম্বার রিকোয়ারমেন্ট। গ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে উভয়ের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে এখন এই অঙ্কটাই উভয়ের সংশোধন পদ্ধতিতে আমাদেরকে করতে বলছে, কারণ খ নাম্বার পর্যন্ত আমাদের ব্যালেন্স জানা ছিল একটা, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যালেন্স। এখন খ নাম্বার সলিউশন করার পরে আমরা কিন্তু দুইটা ব্যালেন্স পেয়ে গেলাম। ব্যাংক নগদান বই অনুযায়ী ব্যালেন্স হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত 30,000, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স হচ্ছে ব্যাংকে জমা 16,100। যেহেতু দুইটা ব্যালেন্স পেয়ে গেলাম, এখন এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে উভয়ের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে গ নাম্বার রিকোয়ারমেন্ট, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা হচ্ছে 16,100 টাকা। যেহেতু উভয়ের সংশোধন পদ্ধতি আমরা ফরম্যাট জানি, এর সাথে আমরা কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব, এবং একটা সংশোধিত ব্যালেন্স পাবো। এরপর আমাদের নগদান বই মোতাবেক ব্যালেন্স দিব। এর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। আমরা একটা সংশোধিত ব্যালেন্স পাবো।
কত পাবো সেটা আমরা এখনো জানি না। এখানে দেখো আমাদের ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা 16,100 টাকা আমাদের ব্যাংকে জমা ছিল এবং আমরা ব্যাংকে জমা লিখছি 16,100। কিন্তু আমাদের অঙ্কে নগদান বই মোতাবেক আমাদের ব্যাংক জমা অতিরিক্ত ছিল 30,000 টাকা, কিন্তু সেটা আমরা লিখছি ব্যাংক জমা 30,000 টাকা। অর্থাৎ এইটা আমার জমা ছিল জমাই লিখছি, কিন্তু এইটা আমার জমাতিরিক্ত ছিল, এই জমাতিরিক্ত না লেখা জমা লিখছি। এইটা আমার নর্মাল স্বাভাবিকভাবে, আর এটা হবে উল্টা, যেহেতু জমাতিরিক্ত অঙ্কে আমি জমা লিখছি। তাহলে একই অঙ্কে যদি আমি ব্যাংকের অংশে কোথাও পোস্টিং দিই তাহলে স্বাভাবিক নিয়মে পোস্টিং দিব, আর নগদান বইয়ের অংশে যদি কোনো পোস্টিং দিই অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করি তাহলে নগদান অংশের অ্যাডজাস্টমেন্টগুলো হবে উল্টা অ্যাডজাস্টমেন্ট। তাহলে এখন আবার সবগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা যেখানে প্রযোজ্য উভয় সংশোধন পদ্ধতিতে সেই পদ্ধতিতে আমরা আবার অ্যাডজাস্টমেন্ট দিব। তাহলে 1 নাম্বার তো আমরা ব্যালেন্স লিখলাম। 2 নাম্বার পাওনাদার বরাবর 10,000 টাকা এবং 15,000 টাকার এবং 5,000 টাকার 3খানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়। যেহেতু একবার আমরা অঙ্ক করছি মোটামুটি ধারণা আছে যে 5,000 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, বাকি 10 আর 15 25,000 টাকার চেক ব্যাংক কর্তৃক এখনও পরিশোধিত হয়নি। তাহলে এখন উভয় সংশোধন পদ্ধতিতে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যেই পক্ষ রেকর্ড করছে সেই পক্ষে রেকর্ড করব না, যেই পক্ষ রেকর্ড করে নেই সেই পক্ষে রেকর্ড করব। তাহলে পাওনাদার বরাবর যে চেকগুলো ইস্যু করছি আমরা নগদান বইতে সবগুলোকে মাইনাস করে দিছি, তাহলে নগদান বইয়ে এটা রেকর্ড করা হয়ে গেছে। তো যেহেতু ব্যাংক 10 এবং 15 এই দুইটা চেক অর্থাৎ 25,000 টাকার চেক এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংক পরিশোধ করেনি, এই জন্য এই 25,000 টাকা ব্যাংকে এখনও রেকর্ড করেনি। তাহলে আমরা এখন রেকর্ড করব, কোথায় রেকর্ড করব? ব্যাংকে রেকর্ড করব, যেহেতু নগদান বই রেকর্ড হয়ে গেছে ব্যাংকে রেকর্ড হয় নাই। এখন ব্যাংকে রেকর্ড করব, কি রেকর্ড করব, কিভাবে করব? আমরা নগদান বই মাইনাস করছি, ব্যাংকে এখনও মাইনাস করা হয়নি, তাহলে ব্যাংক থেকে আমরা মাইনাস করে দেব 25,000 টাকা। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। 25,000 টাকা। 3 নম্বর আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকার প্রাপ্য বিল 29 ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি 3 জানুয়ারি আদায় হলো, প্রাপ্য বিল আদায় হয়নি। তাহলে আমরা আগে আলোচনা করেছি চেক 3 জানুয়ারি আদায় হয়েছে, কিন্তু 3 জানুয়ারি আদায় হলেও আমরা তো সমন্বয় বিবরণী করতেছি 31 ডিসেম্বর, তার মানে 31 ডিসেম্বর পর্যন্ত বিল এবং চেক কোনোটাই আদায় হয়নি। তাহলে এখন এটাকে কিভাবে সমন্বয় করতে হবে? আমরা আদায়ের জন্য ব্যাংকে বিল এবং চেক জমা দিছি, আমরা যখন ব্যাংকে জমা দিলাম নগদান বইয়ে এটাকে আমরা হিসাবভুক্ত করছি অর্থাৎ বাড়াই দিছি। তাহলে নগদান বইয়ে বাড়াই দেওয়া হয়েছে, ব্যাংক এখনও যেহেতু আদায় করতে পারে নাই, ব্যাংক এখনও বাড়ায় নাই বা যোগ করে নাই, অর্থাৎ নগদান বই রেকর্ড করা হয়েছে, ব্যাংকে রেকর্ড করা হয়নি। তাহলে আমরা যেই পক্ষে রেকর্ড করা হয়নি সেই পক্ষে রেকর্ড করব। কি করব? আমরা ব্যাংকে যোগ করে দেব। তাহলে নগদান বই যোগ করছি, আমরা এখন ব্যাংকে যোগ করব। আদায়ের জন্য জমাকৃত চেক ও বিল যা আদায় হয়নি 29,000। তাহলে 14 এবং 15 দুইটা যোগ করে 29,000 টাকা আমরা যোগ করে দিলাম ব্যাংকের সাথে। এরপর 4 নম্বরে দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ বাদ পড়েছে। তাহলে আমাদের বাদ পড়ছে কোথায়? নগদান বই।
তার মানে ব্যাংকে এটাকে হিসাবভুক্ত হয়ে গেছে, ব্যাংক নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি, নগদান বইয়ে হিসাবভুক্ত করতে হবে। এখন নগদান বইয়ে আমরা কিভাবে হিসাবভুক্ত করব? দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়। তাহলে ব্যাংক চেকের টাকা আদায় করে ব্যাংকের সাথে ব্যালেন্সের সাথে যোগ করে দিছে, আমরা নগদান বইয়ে এখনো যোগ করি নাই, তাহলে নগদান বইয়ে আমরা যোগ করে দিব। এটা হচ্ছে নর্মাল ট্রিটমেন্ট। কিন্তু নগদান বইয়ের ব্যালেন্স যেহেতু জমাতিরিক্ত ছিল, কিন্তু আমরা জমা লিখছি, উল্টা লিখছি, তাহলে নগদান বইয়ের অংশে আমাদের সমস্ত ট্রিটমেন্ট হবে উল্টা। তাহলে ব্যাংক আমাদের নগদান বইয়ের সাথে যোগ না করে বরং নগদান বই থেকে আমরা বিয়োগ করে দিব। তাহলে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় যা নগদানভুক্ত হয়নি। কত টাকা? 30,000 টাকা। এরপর 5 নাম্বার, 4,000 টাকার এখানে প্রাপ্য বিল 3,800 টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা 4,000 টাকার বিল ব্যাংকে জমা দিয়ে 3800 টাকা পাইছি, তাহলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে 3800 টাকা যোগ করছে, আর আমরা নগদান বইয়ে যোগ করছি 4,000 টাকা, অর্থাৎ 200 টাকা আমরা নগদান বইয়ে বেশি যোগ করছি। তাহলে ভুল কার? নগদান বই। নগদান বইয়ে ভুল, নগদান বইয়ে 200 টাকা বেশি যোগ করছে। এখন ঠিক করতে হবে, তাহলে ঠিক করতে হলে নগদান বই থেকে 200 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমাদের নর্মালি নগদান বই থেকে 200 টাকা মাইনাস করার কথা, কিন্তু যেহেতু আমার জমাতিরিক্ত অঙ্ক, তাহলে আমি 200 টাকা প্লাস করে দেব। তাহলে বার্তাকৃত চেকে বেশি যোগ করা হয়েছে, সেটা আমরা 200 টাকা মাইনাস করে দিলাম, মানে অ্যাডজাস্ট করলাম। তো এই কথাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে একটু পরিবর্তন করেও লিখতে পারো, কিন্তু যেটা লিখবা সেটা দ্বারা আসলে ঘটনাটা বোঝা যায়, ঘটনাটা কি ঘটছিল। এরপর এটা ছিল আমাদের 5 নাম্বার সমন্বয়। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক আদায় করছে, তাহলে ব্যাংকে যোগ করে দিছে, আমরা নগদান বই এখনো যোগ করি নাই। হিসাব করতে হবে নগদান বইয়ে, কি করতে হবে? যোগ করতে হবে। কিন্তু যেহেতু আমার এটা অতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত হিসাব, তাহলে যোগ করার জায়গায় আমরা কি করব? বিয়োগ করে দেব। আগের মতোই ব্যাংক কর্তৃক সরাসরি আদায় নগদানভুক্ত হয়নি। আমরা এটাকে আর অতিরিক্ত না লিখে এমনিতেই বই লিখে দিলাম, অর্থাৎ বোঝার জন্য। এরপর 7 নাম্বার, 22শে ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা 25শে ডিসেম্বর প্রত্যাখ্যাত হয়, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে লিপিবদ্ধ হয়নি কোথায়? নগদান বইতে। তাহলে ঠিক করতে হবে নগদান বইতে। কি করতে হবে? আমরা যখন চেক জমা দিয়েছিলাম তখন 3,000 টাকা যোগ করে দিয়েছিলাম, বাড়াই দিয়েছিলাম। এখন 3,000 টাকা আবার কমাই দিতে হবে, যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে এটা আমার নগদান বইতে মাইনাস করার কথা, কিন্তু জমাতিরিক্ত হওয়ার কারণে এটা আমি প্লাস করে দেব। প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, 3,000 টাকা।
এবং ফাইনালি ব্যাংক জমাতিরিক্ত সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ 400 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে যেহেতু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাহলে নগদান বই লিখতে হবে। আর ব্যাংক চার্জ এবং ব্যাংক জমাতিরিক্ত সুদ দুইটাই যেহেতু আমার কর্তন, অর্থাৎ ব্যাংক আমার হিসাব থেকে কর্তন করছে, আমি এখনো আমার নগদান বই থেকে কর্তন করি নাই, তাহলে আমি নগদান বই কর্তন করব। এটা ছিল নর্মাল নিয়ম, কিন্তু যেহেতু জমাতিরিক্ত এই জন্য আমরা কর্তন না করে এটা যোগ করে দেব। ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ টাকা। তাহলে এখন প্লাস মাইনাস করার পালা আমার 29,000 টাকা। আমি যদি 16 আর 29 45,100 টাকা। এখান থেকে 25,000 টাকা আমার মাইনাস, 45 থেকে 25 মাইনাস করলে 20,100 টাকা হচ্ছে আমার ব্যালেন্স। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত ব্যালেন্স হচ্ছে 20,100 টাকা। আর নগদান বই অনুযায়ী 3,900 যোগ করলে 33,900, 30 আর 24 54,000। তাহলে 33,900 থেকে 54,000 মাইনাস করলে আমার থাকবে 20,100। তাহলে এইটা আমার মাইনাস করলে নেগেটিভ ব্যালেন্স হওয়ার কথা, কিন্তু যেহেতু এই অংশটা আমার ব্যাংক জমাতিরিক্তর অংশ, তার মানে নেগেটিভ না হইয়া ব্যালেন্সটা হয়ে যাবে পজিটিভ, উল্টা হয়ে যাবে। তাহলে এইখানে আমার সংশোধিত ব্যালেন্স অর্থাৎ ব্যাংকে জমা সংশোধিত হচ্ছে 20,100 টাকা। এখানেও আমার নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে 20,100 টাকা। তাহলে উভয়জোড় সংশোধন পদ্ধতিতে আমরা জানি দুইটা ব্যালেন্স এক রকম হয়ে যাবে, এক মিলে যাবে। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে ধারাবাহিক 6টি ক্লাস নিলাম, সেখানে একক জের সংশোধন, উভয়জোড় সংশোধন, যদি ব্যাংক জমা থাকে তাহলে কিভাবে করতে হবে, ব্যাংক জমাতিরিক্ত থাকলে কিভাবে করতে হবে, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা প্র্যাকটিস করবা। এবং এরপরেও আমরা বলছি পরবর্তী আমরা 24 তারিখ রাত 9টায় একটা জুম মিটিং করব। তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।